আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ত্রয়োদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, দেবী আথেনার রত্ন রহস্য। আজ থাকলো প্রথম পর্ব। মার্চ মাসের মাঝামাঝি এক রবিবারের সকাল, ইলিয়েট রোড এলাকায় কর্নেলের অ্যাপার্টমেন্টে যথারীতি আড্ডা দিচ্ছিল। সোফার এক কোণে বসে প্রাইভেট ডিটেকটিভ কৃতান্ত কুমার হালদার, অর্থাৎ আমাদের প্রিয় হালদার মশাই, খবরের কাগজ পড়ছিলেন। তার ডান হাতের আঙুলে এক চিমটে নস্যি। কর্নেল তার লেখার টেবিলে টাইপ করতে ব্যস্ত ছিলেন। অনুমান করা সোজা, তিনি নিশ্চয়ই কোনো বিরল প্রজাতির প্রজাপতি অথবা পাখির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে প্রবন্ধ লিখছেন। তার এইসব লেখা বিদেশি পত্রপত্রিকায় ছাপা হয়, এবং শুনেছি কমপক্ষে $100 দক্ষিণা পেয়ে থাকেন। তাই তাকে এসব সময় বিরক্ত করি না। একটু পরে খবরের কাগজ রেখে হালদার মশাই নস্যি নিলেন এবং রুমালে নাক মুছে বললেন, জয়ন্তবাবুর একখান কথা জিগাই। বলুন হালদার মশাই। হালদার মশাই একটু হেসে বললেন, পথের মধ্যে কোনো কোনো মানুষের দেখলে যেন চেনা লাগে। একই রকম চেহারা, তার লগে কথা কইলেই দেখি সে আমার চেনা না। আপনার এরকম কখনো হয় না? বললুম, হয়নি মানে? প্রায়ই হয়। এই সেদিনই তো প্রেসিডেন্সি কলেজের ফুটপাতে একটি মেয়েকে দেখে যেই বলেছি, আরে অক্ষি রে, কেমন আছো, অমনি মেয়েটি চোখ কটমট করে তাকিয়ে বলল, আপনি ভুল করেছেন, পথ ছাড়ুন। বেগতিক দেখে কেটে পড়লুম। বলা যায় না মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করছি ভেবে পিট্টি দেওয়ার জন্য আজকাল রাস্তায় লোকেরা তো তৈরি হয়েই আছে। হালদার মশাই বললেন, 35 বৎসর পুলিশে চাকরি করছি, অনেক সময় দেখেছি দাগি ক্রিমিনাল চেহারার মিল দেখা সাব ইন্সপেক্টররা একেবারে ভালো মাইন্ডসেটে ধইরা আনিছে। একবার আমি নিজে একজনের ধরেছিলাম, পরে জানা গেল সে লোকাল MLA-র পোলা। বোঝেন কাণ্ড। আমার তো চাকরি যায় যায় অবস্থা। এই সময় দেখলুম কর্নেল টাইপ করা শীটগুলি গুটিয়ে একটা খামে ভরছেন। তার দাঁতে কামড়ানো চুট, সাদা দাড়িতে এক টুকরো ছাই আটকে আছে। খামটা ড্রয়ারে ভরে উঠে দাঁড়াতেই ছাইয়ের টুকরোটা খসে পড়ল। তারপর তিনি এক সোফার কাছাকাছি তার ইজি চেয়ারে এসে বসলেন, মুখে মিটিমিটি হাসি। তিনি বললেন, হালদার মশাই তাহলে জয়ন্তদের দৈনিক সত্যসেবক পত্রিকায় খবরটা পড়েছিলেন? প্রাইভেট ডিটেকটিভ বললেন, হ্যাঁ কর্নেল স্যার, হেডিং দিছে গিয়া ফুলের মাসুল। খবরটা এমনিতে কিছু না, কিন্তু ভদ্রলোক সেনা লোক ভাইবা এক মাতালের লগে ভাব করতে গিয়া ঘুষি খাইলেন। আমি বললাম, আমাদের কাগজে জায়গা ভরাট করার জন্য ওই ধরনের আজে বাজে খবর ছাপা হয়, তবে কর্নেল আমার কথার উপর বললেন, তবে তুমি নিজেদের কাগজের খবর নিজে কখনোই পড়ো না, সেটা স্পষ্ট। যাই হোক, খবরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কর্নেলের কথা শুনে হালদার মশাই সামনে থেকে কাগজটা টেনে নিলুম। তারপর খুঁজে বের করে চোখ বুলিয়ে নিয়ে বললুম,
এটা নির্ঘাত আমাদের নতুন রিপোর্টার তরুণের লেখা খবর। কারণ পার্ক স্ট্রিটে মুনলাইট বারে সে আড্ডা দিতে যায় তা আমি জানি। মাতালরা অনেক সময় একটুতেই মারামারি শুরু করে দেয়। এ তো শুধু একটা ঘুষির ওপর দিয়ে গেছে। কর্নেল মুখে তেমনি হাসি রেখে বললেন, বলেছি ব্যাপারটা ইন্টারেস্টিং। তার প্রমাণ এখনই হয়তো পেয়ে যাবে। দোতলায় লিন্ডাদের কুকুরটা খুব চেঁচামেচি করছে শুনতে পাচ্ছে। এবারই তার নতুন কেউ এলে টামি খাপ্পা হয়ে ওঠে। এই সময় বেল বেজে উঠল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে ষষ্ঠীচরণ এক ভদ্রলোককে ড্রয়িং রুমে নিয়ে এলো। বয়সে তিনি প্রৌঢ়, পরনে সাফারি স্যুট, গায়ের রং উজ্জ্বল, হাতে একটা ব্রিফকেস। কিন্তু তারপরে চোখে পড়ল তার বাঁ চোখের নিচে একটুখানি জায়গা লাল হয়ে আছে। অমনি চমকে উঠল। তাহলে এই ভদ্রলোকে কি কাল মুনলাইট বারে কোনো মাতালকে চেনা ভেবে আলাপ করতে গিয়ে ঘুষি খেয়েছিলেন? ভদ্রলোক কর্নেলের দিকে হাত বাড়িয়ে বললেন, হ্যালো কর্নেল সরকার, আশা করি 1 মিনিটও দেরি করিনি। কর্নেল উঠে দাঁড়িয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, বসুন মিস্টার সোম। এইমাত্র আমরা আপনার ঘটনাটা নিয়ে আলোচনা করছিলাম। না, আমি নিজে থেকে কিছু বলিনি। কাল সন্ধ্যার ঘটনাটা দৈনিক সত্যসেবক পত্রিকায় ভুলের মাসুল শিরোনামে ছেপেছে। ভদ্রলোক সোফায় বসে প্রথমে হালদার মশাই পরে আমাকে একবার দেখে নিলেন। কর্নেল বললেন, হ্যাঁ, আলাপ করিয়ে দিন। উনি প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর এবং বর্তমানে একজন নামকরা প্রাইভেট ডিটেকটিভ, মিস্টার কে কে হালদার। আর আমার এই তরুণ বন্ধুর নাম জয়ন্ত চৌধুরী, সত্যসেবক পত্রিকার স্পেশাল রিপোর্টার। আর হালদার মশাই, ইনি হলেন মিস্টার শিলাদিত্য সোম। বিহারের ছোটনাগপুর অঞ্চলে আর একটা কারখানা আছে, কলকাতায় এর হেড অফিস। মাঝে মাঝে আসেন। আমি গত বছর রায়ডিহিতে মিস্টার সোমের বাংলো বাড়িতে কয়েকদিন কাটিয়েছিল। পাহাড় জঙ্গল মিলে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। ষষ্ঠীচরণ ট্রেতে কফি আর স্ন্যাক্স এনে সেন্টার টেবিলে রেখে গেল। কর্নেল বললেন, কফি খান মিস্টার সোম। কফি স্নায়ুকে চাঙ্গা করে। বিশেষ করে আপনার যা ধকল গেছে তা আমি বুঝতে পারছি। আমরা কফি পানে মন দিলুম। মিস্টার সোম আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে একটু হাসবার চেষ্টা করে বললেন, খবরটা কি আপনিই লিখেছেন? ঝটপট বললুম, মোটেই না মিস্টার সোম। একে আমার মদ্যপানের অভ্যাস নেই, তার উপর আমি কাজ করি সিরিয়াস কেসে। মিস্টার সোম কফিতে চুমুক দিয়ে গম্ভীর মুখে বললেন, মদ্যপানের অভ্যাস আমারও তো নেই, কিন্তু কাল পার্ক স্ট্রিটে বড্ড জ্যাম ছিল। আমার গাড়ি মুনলাইট বারের পাশেই আটকে গিয়েছিল। সেই সময় হঠাৎ দেখি আমার আবাল্য পরিচিত এক বন্ধু রাজকুমার মিত্র বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই ফাঁকে বলা উচিত প্রায় 4-5 বছর তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। এখন সে দাড়ি রেখেছে। তাহলে অত চেনা মুখ আমার ভুল হওয়ার কথা নয়। বিশেষ করে ওর নাকের বাঁ দিকে সেই আঁচিলটা অবিকল আছে। আমি তক্ষুনি ড্রাইভারকে ফুটপাত ঘেঁষে গাড়ি রাখতে বলে নেমে গেলুম। বাড়ির দিকে এগোতেই সে ভেতরে ঢুকে গেল। আমিও ভেতরে ঢুকে তাকে খুঁজতে থাকলুম। আপনারা তো জানেন, বাড়ির ভেতরে আলো খুব কম থাকে। একটু এগিয়ে যেতেই দেখলুম রাজু কোণের দিকে বসে আছে। আমি সোজা গিয়ে তার সামনে বসলুম। তারপর বললুম, রাজু, তুমি এতদিন ছিলে কোথায়? আর মুখেই বা দাড়ি রেখেছো কেন? অমনি সে বিকৃত মুখে বলল, কে মশাই, আপনি আমাকে রাজু রাজু করছেন? আমি আপনার রাজু নই। হাসতে হাসতে বললুম, কি আশ্চর্য, তুমি আমার সঙ্গে এমন বিয়ারা রসিকতা করছো কেন? সেই সময় ওয়েটার তাকে এক পেগ হুইস্কি দিয়ে গেল এবং আমার দিকে তাকালো। আমি অগত্যা বললুম, রাজু যা খাচ্ছে তাই আমাকে দাও। রাজু গ্লাসে চুমুক দিয়ে ক্রুদ্ধ চোখে বলল, দেখুন, আপনি ভুল করছেন, আমি রাজু নই। আমিও গ্লাসে চুমুক দিয়ে বললুম,
আলবাত তুমি রাজ, দাড়ি রাখলে কি হবে, দেখা মাত্র চিনেছি। আশা করি তুমি পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছ না। কথাটা পরিহাস করেই বলেছিলাম, কিন্তু রাজু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আমার মুখে প্রচণ্ড জোর ঘুষি মারল। আমার হাতে গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেল। চেয়ার উল্টে আমি নিচে পড়ে গেলাম। দুজন ওয়েটার দৌড়ে এসে আমাকে উঠালো। রাজু তখনও তর্জন গর্জন করছে। সেই সময় কি আর বলবো, চারিদিকে মাতালদের ভিড়, তারা তুমুল হল্লা করতে লাগলো, একটানা এতগুলো কথা বলার পর মিস্টার সোম ক্লান্ত হয়ে উঠেছিলেন। কর্নেল তাকে বললেন, ব্যাপারটা বুঝতে পেরেছি। আপনি যদি 100% শিওর হন যে সেই লোকটাই আপনার এক সময়ের বন্ধু রাজকুমার মিত্র। মিস্টার সোম তার কথার উপর বললেন, আপনাকে তো গত রাত্রে টেলিফোনে সবই বলেছি। রাজুর কলকাতায় এক বিধবা দিদি থাকে শ্যামবাজার এলাকায়। বার থেকে বেরিয়ে গাড়ি নিয়ে তখনই সেই বাড়িতে গিয়েছিল। ওর বিধবা দিদি সুজাতা দেবী বললেন, রাজু সকালে তার সঙ্গে দেখা করতে এসেছিল। সে মুখে দাড়ি রেখেছে। তাকে বলে গেছে যদি কেউ তার খোঁজ করে সে যেন বলে আমি লাখোটিয়াজির বাড়িতে উঠেছি। শুধু এইটুকু বললেই হবে। সুজাতা দেবী এই লাখোটিয়াজিকে চেনেন না বা তার ঠিকানাও জানেন না, এটাই সমস্যা। প্রাইভেট ডিটেকটিভ গুলি গুলি চোখে তাকিয়ে কথা শুনছিলেন। উত্তেজনা যথারীতি তার সরু গোফের সূক্ষ্ম ডগা তীর করে কাঁপছিল। আমি জানি হালদার মশাই উত্তেজনার চোটে যখন চোয়ালের দাঁতে দাঁত ঘষেন তখন গোপের ডগা এরকম কাঁপে। তিনি বললেন, মিস্টার সোম, ভেরি ভেরি মিস্টেরিয়াস কেস। সেনা লোক যখন শুধু অসেনা হইয়া যায় না, বরং ফেরোসাস হইয়া ওঠে, তখন বুঝতে হইব তার পিছনে কোনো গন্ডগোল আছে। কি কন কর্নেল স্যার? কর্নেল বললেন, আপনি ঠিকই বলেছেন হালদার মশাই। আপনি একজন অভিজ্ঞ প্রাক্তন পুলিশ অফিসার, রিটায়ার করে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন, কাজেই এ ধরনের কেস আগেও হাতে নিয়েছেন। ঠিক এইরকম একখান কেস পাইছিলাম। সেই লোকটা এক কোম্পানির লক্ষাধিক টাকা হাতাইয়া আত্মগোপন করছিল। কর্নেল একটু হেসে বললেন, মিস্টার সোম, আপনি আপাতত একটা কাজ করুন। আপনার উদ্দেশ্য যখন আপনার বন্ধু রাজকুমার মিত্রের এই অদ্ভুত আচরণের কারণ জানান, তখন আপনি মিস্টার হালদারের সঙ্গে কন্ট্রাক্ট করে নিন। তত বেশি টাকার ব্যাপার নয়। মিস্টার সোম হতাশ ভঙ্গিতে বললেন, তাহলে কি কর্নেল সাহেবের কাছ থেকে সরাসরি কোনো সাহায্য পাবো না? কর্নেল বললেন, না না, সাহায্য আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু আগে আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দরকার। হালদার মশাইয়ের হাত দিয়ে কিছু তথ্য পেলে তবেই আমি আপনার বন্ধুর ওই অস্বাভাবিক আচরণের সূত্র খুঁজে পাব। মিস্টার সোম একটু ইতস্তত করে বললেন, আমি একমাত্র আপনাকেই একটা গোপন কথা এই সূত্রে জানাতে পারি। প্লিজ জয়ন্তবাবু বা মিস্টার হালদার যেন কিছু মনে না করেন। আমরা দুজনে এক গলায় বললুম, না না, কিছু মনে করব না। মিস্টার সোম কর্নেলের দিকে অর্থপূর্ণ দৃষ্টে তাকালেন। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, চলুন আমার ছাদের বাগানে গিয়ে কথাটা বলবেন। দুজনে ড্রয়িং রুমের ভিতর দিয়ে হেঁটে শেষ প্রান্তে গিয়ে সিঁড়ি বেয়ে ওপরে অদৃষ্ট হলেন। হালদার মশাই চাপা স্বরে বললেন, সাই কম জয়ন্তবাবু, ভদ্রলোকরে আমার সুবিধার ঠেকতাছে না। এ নিয়ে মাথা ঘামাবেন না হালদার মশাই, এই সুযোগে কিছু টাকা কামিয়ে নিন। তাছাড়া আপনি তো কর্নেলের মতো রহস্যের পিছনে দৌড়তে ভালোবাসেন। এমনও হতে পারে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। কথাটা গোয়েন্দা প্রবরের মনে ধরল। তিনি আসতে বললেন, ঠিক কইছেন। একটু পরে কর্নেল এবং মিস্টার সোম ফিরে এলেন। তারপর কর্নেল ইজি চেয়ারে বসে বললেন, হালদার মশাই, আপনি যেখানে যান আপনার সঙ্গে তো আপনার ডিটেকটিভ এজেন্সির কন্ট্রাক্ট ফর্ম থাকে, সেই ফর্ম বের করুন। হালদার মশাই প্যান্টের পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করলেন। কাগজটার মাঝামাঝি ছেঁড়ার ব্যবস্থা আছে।
তিনি তার ক্লায়েন্টের নামধাম লেখার পর নিচের অংশে আবার সেইগুলো লিখলেন। তারপর মিস্টার সোমের দিকে তাকালেন। মিস্টার সোম পকেট থেকে পার্স বের করে বললেন, আপনাকে আমি 5,000 টাকা দেব, এখন 500 টাকা অগ্রিম দিচ্ছি। কন্ট্রাক্ট ফর্ম দুজনে সই করার পর একটা অংশ ছিঁড়ে হালদার মশাই তার মক্কেলকে দিলেন, অন্য অংশটা ভাঁজ করে নিজের পকেটে রাখলেন। তখন মিস্টার সোমের হাত থেকে 500 টাকা নিয়ে বললেন, মিস্ট্রি আমি সলভ করুম, এ পর্যন্ত আমি কোথাও ব্যর্থ হই নাই। মিস্টার সোম ব্রিফকেস হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, আমি এখন 2 দিন কলকাতায় আছি, তারপর আমি রায়দিঘিতে ফিরে যাব। মিস্টার হালদার, আমার এই নেম কার্ডটা রাখুন। নেম কার্ড দিয়ে তিনি পা বাড়ালেন। কর্নেল তাকে বিদায় দিতে এগিয়ে গেলেন। আস্তে আস্তে বললাম, আপনার সৌভাগ্য হালদার মশাই, দিব্যি একখানা কেস সাথে পেয়ে গেলেন। আপনার মক্কেলটিও পয়সাওয়ালা। প্রাইভেট ডিটেকটিভ চুপি চুপি বললেন, কি এমন গোপন কথা যে আমার ক্লায়েন্ট আমার কইলেন না, এও একটা মিস্ট্রি। কর্নেল ফিরে এসে বললেন, হালদার মশাই, আপনার কন্ট্রাক্ট ফর্মে রাজকুমার মিত্রের বিধবা দিদির ঠিকানা ঢুকেছেন তো? হ্যাঁ টুকছি কর্নেল স্যার, কিন্তু আমার মক্কেল একটা গোপন কথা আমার না কইয়া আপনারে কইলেন, এটা কেমন যেন ঠেকতাছে। কর্নেল চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, কথাটা যথাসময়ে আপনি নিজেই জানতে পারবেন, যদি আপনি একটু চিন্তা ভাবনা করে পা বাড়ান। বারবার দেখে আসছি হাতে কেস পেলে গোয়েন্দাপ্রভাত যেন আগের মতোই জাদরেল পুলিশ অফিসার হয়ে ওঠেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, কর্নেল স্যার, তাহলে আমি যাই গিয়া, বলে তিনি সবেগে বেরিয়ে গেলেন। আমি বললাম, কর্নেল, আমার ধারণা রাজকুমার মিত্র কোনো অপরাধ করে ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছেন। আপনি বরং লালবাজারে আপনার স্নেহভাজন ডিসিডিডি মিস্টার অরিজিৎ লাহিড়িকে ফোন করে জেনে নিন। আমার ধারণা সত্য প্রমাণ হবে। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ডোরবেল বাজিল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। ষষ্ঠীর সঙ্গে এসে গেলে লালবাজারেরই ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর নরেশ ধর। নরেশবাবুকে দেখে আমি বলে উঠলুম, আরে আসুন আসুন, এখনই আপনার বস লাহিড়ী সাহেবের কথা হচ্ছিল। নরেশবাবু সোফায় ধপাস করে বসে বিমর্ষ মুখে বললেন, আর লাহিড়ী সাহেব, আমার এখন চাকরি যায় যায় অবস্থা, বাঁচালে কর্নেল সাহেবই বাঁচাতে পারবেন। কর্নেল জিজ্ঞাসা করলেন, কি হয়েছে নরেশবাবু? নরেশবাবু বললেন, গড়ের মাঠে অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পশ্চিম প্রান্তে একটা ডেড বডি পাওয়া গেছে। মাথার পিছন দিকে গুলি করে কেউ তাকে খুন করেছে। মর্গের ডাক্তারের আপাতত মত ঘটনাটা ঘটেছে গত রাত্রে 10টা থেকে 11টার মধ্যে। অথচ কাল রাত্রে ঠিক ওই সময়ই একটা ডাকাত দলকে ধরার জন্য আমি সদল বলে কাছাকাছি ওত পেতেছিলাম। আমার বস অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহেন্দ্রবাবুকে তো জানেন, তার যোগ্য জুটি ওসি কন্ট্রোল প্রবাল বাবু, দুজনেই আমার উপর খাপ্পা। কর্নেল ভুরুকুচকে তাকিয়েছিলেন, মৃদু স্বরে বললেন, ভিক্টিমের চেহারা কেমন? মাঝারি গরম, বেশ বলিষ্ঠ দেহ, মুখে দাড়ি আছে। কর্নেল দ্রুত বললেন, তার কাছে এমন কিছু কি পাওয়া গেছে যাতে তাকে শনাক্ত করা যায়? তার পার্শ্বে এক সুন্দরী মহিলার ছবি আর কয়েকখানা চিঠি পাওয়া গেছে। তার কর্নেল তার কথার উপর বলে উঠলেন, তার নাম রাজকুমার মিত্র। নরেশবাবু সশব্দে নড়ে বসলেন। ও মাই গড, আপনি দেখছি সত্যিই অন্তর্যামী। হ্যাঁ, আমার মন বলছিল এই অবস্থায় আপনার কাছে ছুটে যাই, যদি বাই চান্স আপনি কোনো হদিশ দিতে পারেন। কর্নেল গম্ভীর মুখে বললেন, নরেশবাবু, আমি যা ভাবছিলাম ঠিক তাই ঘটে গেছে। যথাসময়ে আপনি সব শুনবেন। আপাতত চলুন, যেখানে বডি পড়েছিল
সেই জায়গাটা দেখে আসি। ওঠো জয়ন্ত, তোমার গাড়ি চেপেই আমরা বেরোবো। নরেশবাবুর জিপের চেয়ে তোমার গাড়ি আরামদায়ক। আমাদের গাড়ি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে ঘুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উত্তর পশ্চিম কোণে গিয়ে থামল। গাড়ি থেকে নেমে আমরা নরেশবাবুকে অনুসরণ করল। একটা খালের ধারে সারিবদ্ধ অজস্র গাছ। ততক্ষণে মাঠের রৌদ্র বেশ প্রখর হয়েছে। মাঠে উঠে নরেশবাবু বাঁ দিকে একটা জায়গায় আমাদের নিয়ে গেলেন। এমন রাস্তায় কোনো লোক চলাচল নেই, শুধু গাড়ির মিছিল চলেছে। নরেশবাবু হাঁটু দুমড়ে বসে বললেন, কর্নেল সাহেব, এই দেখুন, ঘাসের উপর এখনো কিছুটা রক্তের দাগ দেখা যাচ্ছে। কর্নেল দেখে নিজে বললেন, ডেড বডিটা কি অবস্থায় পড়েছিল? নরেশবাবু বললেন, একটু কাত হয়ে পড়েছিল, মাথাটা ছিল এইখানে, তাই রক্তের দাগ দেখা যাচ্ছে। কর্নেল ঘাসের উপর ঝুঁকে কিসব পরীক্ষা করার পর বললেন, এখানে মাটিটা নরম, তাছাড়া ঘাসগুলো এখনো মাটির সঙ্গে এখানে ওখানে চেপটে গেছে। বলে তিনি আরো কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে দেখার পর আবার ঘাসের ওপর ঝুঁকে পড়লেন। বললেন, হ্যাঁ, আমার ধারণা ভুল নয়। নরেশবাবু জিজ্ঞাসা করলেন, আপনার কি ধারণা? আমার ধারণা রাজকুমার মিত্রকে অন্য কোথাও গুলি করে মেরে এখানে এনে তার ডেড বডিটা ফেলে দেওয়া হয়েছিল। কারণ আপনিও লক্ষ্য করুন, মানুষের দেহের আকারের সমান জায়গা জুড়ে ঘাসগুলো অল্প বিস্তর দেবে গেছে। আপনি ঠিকই বলেছেন, খুনিরা গাড়িতে করে ডেড বডি নিয়ে এসে রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছিল। কর্নেল হঠাৎ একটা গাছের ফাঁক দিয়ে রাস্তার ধারের খালের ওপর দাঁড়ালেন। খালটাতে এখন জল নেই, কোথাও কোথাও ফাঁকা, আবার কোথাও কোথাও ঘাস আর খুদে ঝোপে ঢাকা আছে। কর্নেল ঝুঁকে পড়ে খানিকটা জায়গা পরীক্ষা করার পর সোজা হয়ে দাঁড়ালেন। নরেশবাবু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এখানে জুতোর দাগ বেশ স্পষ্ট, আপনিও দেখতে পারেন। যারা বডিটা এনেছিল তাদের জুতোর ছাপ এখনো মিলিয়ে যায়নি। আমার ধারণা দুজন লোক বডিটা তুলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল। আমি বললুম, কি করে বুঝলেন? কর্নেল গম্ভীর মুখে বললেন, জুতোর সোলের ছাপ দুরকম, খালি চোখেই সেটা দেখা যাচ্ছে। নরেশবাবু বললেন, কিন্তু তাহলে তো ওখান থেকে বডি যেখানে পড়েছিল সেই পর্যন্ত রক্তের দাগ থাকার কথা। সেভাবে কি রক্তের দাগ আছে? কর্নেল একটু হেসে বললেন, খুনিরা বুদ্ধিমান, তাই সম্ভবত বডিটা তেরপল জাতীয় কোনো কাপড়ে জড়িয়ে এনে ফেলেছিল। আমি বললুম, তারপর তারা রক্তমাখা তেরপল সঙ্গে করে নিয়ে গিয়েছিল? এই সময় কর্নেল বাঁ দিকে ঘুরে বাইনোকুলারে কি দেখছিলেন। বাইনোকুলার নামিয়ে তিনি সহাস্যে বললেন, জয়ন্ত, তুমি সোজা উত্তর পূর্ব ওই গাছগুলো নিচে যাও। কেন? নরেশবাবু কর্নেলকে জায়গাটা দেখিয়ে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন। হঠাৎ তিনি হতদন্ত হাঁটতে শুরু করলেন। জায়গাটার দূরত্ব আমার হিসেবে অন্তত 200 মিটার। অবাক হয়ে তাকিয়েছিলাম। এতক্ষণে কর্নেল একটা চুরুট ধরালেন, তারপর মিটিমিটি হেসে বললেন, কি বুঝছো জয়ন্ত? বুঝতে পারছি, খুনিরা খুব বোকা। বোকা না বুদ্ধিমান সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে। এই সময় দেখলুম নরেশবাবু হাত তুলে আমাদের ডাকছেন। আমরা তার কাছে গিয়ে দাঁড়ালুম। রেড রোড থেকে যে রাস্তাটা কোনাকুনি পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে গেছে, তার কাছাকাছি সারিবদ্ধ গাছের তলায় ঝোপঝাড়ের মধ্যে নরেশবাবু টুকরো করে কাটা সম্ভবত একটা তেরপল কুড়িয়ে একত্র করছিলেন। তিনি বললেন, কর্নেল, আপনি ঠিকই বলেছিলেন, এই দেখুন সেই তেরপল। খুনিরা টুকরো টুকরো করে কেটে এখানে ফেলে গেছে। আর এই দেখুন, এই টুকরোগুলোতে চাপ চাপ রক্তের দাগ। ওগুলো কুড়িয়ে গাড়ির কাছে ফেরা যাক। নরেশবাবু তার জিপে জরাজীর্ণ তেরপলের পুটুলিটা রেখে দিলেন। বললেন, এগুলো ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে।
তাহলে আর দেরি করবেন না, আপনি এক্ষুনি গিয়ে সেই ব্যবস্থা করুন। নরেশবাবু বললেন, আপনারা কি এখান থেকে বাড়ি ফিরে যাবেন? কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, অনেকদিন গঙ্গা দর্শন করিনি, আগে একটু গঙ্গা দর্শন করে তারপর বাড়ি ফিরব। নরেশবাবু সোজা রেড রোড ধরে চলে গেলেন। আমি বললাম, আমিও অনেকদিন গঙ্গা দর্শন করিনি। কিন্তু আমাকে অবাক করে কর্নেল সামনে একটা বিশাল গাছের তলায় গিয়ে হাঁটু মুড়ে কিসব কুড়োতে থাকলেন। জিজ্ঞাসা করলাম, ওখানে কি কুড়োচ্ছেন? কর্নেল জবাব দিলেন না। একটু পরে বাঁ হাতে প্যান্টের পকেট থেকে রুমাল বের করলেন। তারপর আমি কৌতূহলী হয়ে তার কাছে গেলুম। দেখলুম অনেকগুলো পোড়া ফিল্টার টিপড সিগারেটের টুকরো তিনি রুমালে বেঁধে নিলেন। হতবাক হয়ে ব্যাপারটা দেখছিল। কর্নেল গাড়ির কাছে এলে শুধু বললুম, আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্যই বটে। গত রাত্রে এখানে দাঁড়িয়ে কেউ অন্তত এক প্যাকেট দামি সিগারেট টেনেছে। বলে তিনি গাড়িতে সামনের সিটের বাঁ দিকে বসলেন। আমি ডাইনের সিটে উঠে গাড়ি স্টার্ট দিলাম। তারপর বললুম, বাড়ি ফিরবেন তো? অবশ্যই। আপাতত ষষ্ঠী রাতের এক কাপ কফি না খেলে আক্কেল গুরুম হয়ে যাবে। কথাটা বলেই কর্নেল তার বিখ্যাত অট্টহাসি হাসলেন। আমি এই হাসির কারণ জিজ্ঞাসা করলুম না। সোজা এগিয়ে ডাইনে ঘুরে পার্ক স্ট্রিটে পৌঁছলুম। তারপর ফ্রি স্কুল স্ট্রিট হয়ে কর্নেলের অ্যাপার্টমেন্টে হাউসের ভিতর ঢুকে গেলুম। তিনতলায় কর্নেলের ডেরায় ঢুকে সোফা থপাস করে বসে পড়ল। কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, কফি কিন্তু তাড়াতাড়ি চাই। কর্নেলের ড্রয়িং রুমের দেওয়াল ঘড়িতে তখন 11:45 বেজেছে। একটু পরে ষষ্ঠীচরণ 2 পেয়ালা কফি রেখে গেল। কফি খাওয়া শেষ হলে কর্নেল টেবিলের ড্রয়ার থেকে চুরুট কেস বের করলেন। তারপর একটা চুরুট নিয়ে লাইটার জেলে ধরানোর পর তিনি ইজি চেয়ারে চোখ বুজে বললেন, জয়ন্ত, তুমি বলছিলে আশ্চর্য। সত্যি ব্যাপারটা আশ্চর্যই বটে যে ওই গাছের তলায় দাঁড়িয়ে বা বসে এক প্যাকেট সিগারেট পুড়িয়েছে। তার একটাই কারণ অনুমান করা যায়। দেখলুম সিগারেটের টুকরোগুলো কোনোটা আধখানা অবধি পোড়া, কোনোটা সিকিভাগ, আবার কোনোটা ফিল্টার টিপড অবধি পোড়া। আমি হিসাব করে বলে দিতে পারি এই বিদেশি সিগারেটগুলো মুঠ করে সে টেনেছে। জিজ্ঞাসা করলুম, সেই লোকটা কি রাজকুমার মিত্রের ডেড বডির জন্য অপেক্ষা করছিল? সম্ভবত। অন্তত যতক্ষণ না উল্টো কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ এমন ঘটনার সম্ভাবনার অনুপাত 90:10। কারণ তেরপলটা খুনিরা এমন করে ছিঁড়ে গুটিয়ে ফেলে দিয়েছিল কেন? সোজা হিসেব, আস্ত তেরপল সঙ্গে নিয়ে যাওয়াও বিপদ ছিল, কারণ ওতে রক্ত মাখা ছিল, তাই ওটা কোথাও ফেলে দেওয়ার দরকার। কিন্তু আস্ত তেরপল ফেলে গেলে লোকের চোখে পড়বে, ভবঘুরেরা ওটা কুড়িয়ে নেবে, তারপর রক্ত দেখে হইচই বাঁধাতেও পারে। তাই খুনিরা কোনো ঝুঁকি নেয়নি। এই সময় টেলিফোন বাজল। কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসে রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যালো, বলুন হালদার মশাই। হ্যাঁ, বলেন কি? সুজাতা দেবী তার ভাইয়ের খুনের খবর পেয়ে গেছেন? কিভাবে পেলেন তা কি জানতে পেরেছেন আপনি? তাই বলুন, টেলিফোনে কেউ ওকে খবর দিয়েছে, কিন্তু উনি কি ভাইয়ের লাশ দেখতে গিয়েছিলেন? কি আশ্চর্য, উনি বডি শনাক্ত করে কান্নাকাটি কিছুই করেননি? এ কথা কি উনি আপনাকে বলেছেন? ঠিক আছে। আচ্ছা, একটা কথা, আপনি সুজাতা দেবীকে আপনার ক্লায়েন্ট মিস্টার সোমের কথা জানাননি তো? বাহ, আপনি বুদ্ধিমানের মতো কাজ করেছেন। এক কাজ করুন, আপনি বাড়ি ফিরে যান, তারপর স্নানাহার করে নিয়ে বিকেল 3টে-4টের মধ্যে আমার কাছে চলে আসুন। রাখছি। কর্নেল রিসিভার রেখে আবার চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। অধীর আগ্রহে জিজ্ঞাসা করলুম, কর্নেল,
হালদার মশাই সুজাতা দেবীর কাছে গিয়ে তার সঙ্গে আলাপ জমিয়েছেন মনে হলো। কিভাবে আলাপ জমিয়েছেন তা বললেন না উনি? কর্নেল গলার ভিতরে বললেন, সেটা তিনি এলে তার মুখেই জানতে পারবো। আমার ক্লান্তি এসেছিল, তাই সোফার কোলে আমিও হেলান দিলুম। কিছুক্ষণ পরে দেখলুম কর্নেল সোজা হয়ে বসে ড্রয়ার থেকে রুমালে বাঁধা সিগারেটের টুকরোগুলো বের করলেন। তারপর টেবিলে সেগুলো উচ্চতা অনুসারে সাজাতে থাকলেন। তারপর টেবিল থেকে একটা প্যাড নিয়ে কিসব লেখালেখি শুরু করলেন। আমি চুপচাপ তার এই অদ্ভুত ক্রিয়াকলাপ লক্ষ্য করছিলাম। প্রায় আধ ঘন্টা পরে তিনি সিগারেটের টুকরোগুলো একটা খামের ভেতর ভরে ড্রয়ারে ঢুকিয়ে রাখলেন। এবার আমি সোজা হয়ে বসে হাসতে হাসতে বললুম, আপনি পারেনও বটে। আপনি কি সত্যি হিসেব করছিলেন লোকটা কতক্ষণ ধরে সিগারেট খেয়েছে? না। গম্ভীর মুখে বললেন জয়ন্ত, মনে উদ্বেগ নিয়ে এই কিং সাইজ বিদেশি সিগারেট, ধরো একটা সিগারেট টানতে কমপক্ষে 10-12 মিনিট লাগার কথা। আমি দেখছি সিগারেটগুলো ক্রমে ক্রমে লোকটা আরো দ্রুত টেনেছে। অত সিগারেট একসঙ্গে টানলে মাথা ঘোরা এবং জিভে জ্বালা হওয়া উচিত, তা সে যতই চেঞ্জ মোকার হোক। তুমি হাসতে পারো জয়ন্ত, কিন্তু এই বৃদ্ধ তার পাক্কা স্নায়ুর কল্যাণে সত্যে পৌঁছতেও পারে। লোকটা অন্তত 3 ঘন্টা ওই গাছতলাতে দাঁড়িয়ে বা বসে সিগারেট টেনেছিল। আমি বললুম, অত রাত্রে ওখানে কেউ দাঁড়িয়ে থাকলে রাউন্ডে বেরোনো পুলিশের চোখে পড়ার কথা। কর্নেল বললেন, ঠিক বলেছ, কিন্তু সে যদি টিপটপ পোশাক পরা কোনো ভদ্রলোক হয় এবং নিচে রাস্তায় তার গাড়ি দাঁড় করানো থাকে। হতাশ হয়ে বললাম, ঠিক বলেছেন, পুলিশ তাকে ডিস্টার্ব করবে না। বেলা 1টার মধ্যে স্নানাহার সেরে নিয়ে অভ্যাস মতো আমি ড্রয়িং রুমের ডিভানে ভাত ঘুম দেবার তালে ছিল। কর্নেল যথারীতি ইজি চেয়ারে বসে চোখ বুজে চুরুট টানছিলেন। একটু পরে দেখলুম তিনি টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করার পর কার সঙ্গে চাপা গলায় কথা বলছেন। জাদুঘর সদৃশ কর্নেলের এই ড্রয়িং রুম বেশ প্রশস্ত। ডিভান থেকে কর্নেল অন্তত ফুট 10-12 দূরে বসে কথা বলছেন, কণ্ঠস্বর চাপা। তাছাড়া দুটো সিলিং ফ্যান যথাসাধ্য জোরে ঘুরছে, তার ফলে কান পেতেও শোনা যাচ্ছিল না তিনি কার সঙ্গে কি কথা বলছেন। অগত্যা চিত হয়ে শুয়ে ভাত ঘুমের চেষ্টায় মন দিলুম। তারপর কখন ঘুমিয়ে গেছি কে জানে। ষষ্ঠীর ডাকে ঘুম ভাঙল। তার হাতে চায়ের কাপ প্লেট। ষষ্ঠী হাসি মুখে বলল, বাবা মশাই আর টিকটিকি বাবু চুপচাপ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন, বলে গেছেন তোর দাদা বাবুকে 4টে চা দিবি। উঠে বসে তার হাত থেকে চা নিয়ে বললুম, তোমার বাবা মশাই নিশ্চয়ই আমার গাড়ি চুরি করে গেছেন। ষষ্ঠী হাসতে হাসতে বলল, আগে ঠিক ধরেছেন দাদাবাবু, আপনার ঘরে আপনার প্যান্ট ঝুলছে, তার পকেট থেকে বাবা মশাই চুপি চুপি গাড়ির চাবি চুরি করেছিলেন। আমি দেখে ফেলতেই উনি চোখ কটমটিয়ে তাকালেন। অমনি আমি কেটে বলল, এখানে একটা কথা বলা দরকার। কোনো ঘটনা ঘটলে যাতে আমি কর্নেলের কাছাকাছি থাকি, তাই উনি আমার জন্য ওর বিশাল অ্যাপার্টমেন্টে একটা ঘর বরাদ্দ রেখেছেন। সেখানে আমার কয়েক প্রস্থ পোশাক আশাক, দাড়ি কাটা আর দাঁত মাজার সব সরঞ্জাম রাখা আছে। এখন আমার পরনে পাঞ্জাবি আর পাজামা। চা শেষ করে ষষ্ঠীর হাতে কাপ প্লেট দিলুম। ষষ্ঠী এতক্ষণ চাপা স্বরে বলছিল কিভাবে টিকটিকি বাবু অর্থাৎ প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই এসে কর্নেলকে উত্তেজিতভাবে কিসব বলেছেন, এবং তারপর কর্নেল পোশাক বদলে আমার গাড়ির চাবি নিয়ে তার সঙ্গে বেরিয়ে গেছেন। ষষ্ঠী শুধু এইটুকু বুঝেছে কোথাও কিছু একটা ঘটেছে, যেখানে কর্নেলের তখনই না গেলেই নয়। ডিভান থেকে উঠে ফ্যান দুটো সুইচ অফ করে আমি কর্নেলের সুন্দরদান অর্থাৎ ছাদের বাগানে গেলুম। এই কিম্ভূত কিমাকার বাগান যেন অন্য কোনো গ্রহের। যত রাজ্যের বিদঘুটে ধরনের ক্যাকটাস, অর্কিড আরও সব ফুলন্ত ঝোপে ভর্তি। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে যতই ফুলের সৌন্দর্য থাক, কেমন যেন গা ছমছম করে। একটা বেতের চেয়ার রাখা ছিল, তাতে বসে আমি আকাশ দেখতে মন দিলাম। কিন্তু পাশের বাড়ির একটা প্রকাণ্ড নিম গাছে কাকের যা উপদ্রব, কান ঝালাপালা হয়ে উঠছিল।
তবে ছাদের ওপর বেশ খোলামেলা বাতাস বইছিল। এ বাতাস প্রাকৃতিক। শেষ বেলার ফিকে রোদ ক্রমশ মিশে যাচ্ছিল। একটু পরে ষষ্ঠীচরণ এসে বলল, বাবুমশাইরা এসে গেছেন। আমি এখন বাগানের সেবা করব, আপনি যান দাদাবাবু। বাবা মশাইরা কফি খাচ্ছেন, আপনার কফিও ঢেকে রেখে এসেছি। নেমে গিয়ে ড্রয়িং রুমে ঢুকে দেখি হালদার মশাই ফু দিয়ে কফি খাচ্ছেন, আর কর্নেল চাপাস্বরে তাকে কি যেন বোঝাচ্ছেন। আমাকে দেখে গোয়েন্দাপ্রবর সহাস্যে বললেন, আয়েন আয়েন জয়ন্তবাবু, বয়েন, ষষ্ঠীচরণ আপনার কফি রাখছে। সোফায় বসে কর্নেলের দিকে তাকালুম। তিনি মিটিমিটি হেসে বললেন, আজও তোমার গাড়ি চুরি করতে হয়েছিল, উপায় ছিল না। কারণ যে কাজটা করতে গিয়েছিলাম তাতে যথেষ্ট বিপদের ঝুঁকি ছিল। দরকার হলে দ্রুত কেটে পড়ার জন্য দ্রুত গতির বাহন পাওয়া ছিল অনিশ্চিত। কাছ থেকে হালদার মশাই খি খি করে হেসে বললেন, আর কইবেন না, দিন দুপুরে মাইন্ডসেট বাড়ির তালা ভাঙ্গা ঘরে ঢোকা ঝুঁকি কি সাংঘাতিক তা বুঝতেই পারতেছেন। কফিতে চুমুক দিয়ে অবাক হয়ে বললাম, কি সর্বনাশ কর্নেল, ব্যাপারটা একটু খুলে বললে নিশ্চয়ই মহাভারত অশুদ্ধ হবে না? কর্নেল হেসে উঠলেন, ঠিকই বলেছ জয়ন্ত, ব্যাপারটা মহাভারতের মতোই জটিল। অবশ্য আমরা এখনো কুরুক্ষেত্র যুদ্ধ অবধি পৌঁছতে পারিনি। বিরক্ত হয়ে বললুম, ওহ কর্নেল, ব্যাপারটা একটু খুলে বলতে আর হিয়ালি করবেন না। কর্নেল চুপচাপ কফি শেষ করার পর চুরুট ধরালেন। ষষ্ঠী আগেই ঘরে আলো জ্বেলে দিয়ে গিয়েছিল। সেই আলোয় দেখলুম কর্নেল তার প্যান্টের পকেট থেকে এক গাদা ভাঁজ করা কাগজ বের করে টেবিলে রাখলেন। তারপর সেগুলোর ওপর পেপার ওয়েট চাপিয়ে রেখে মৃদু স্বরে বললেন, আমরা রাজকুমার রায়ের বিধবা দিদি সুজাতার ঘরের তালা ভেঙে এগুলো চুরি করে এনেছি। ঘরটা দোতলায়, সংকীর্ণ নির্জন একফালি পাঁচিল ঘেরা রাস্তা দিয়ে ঢুকে দোতলায় ওঠা যায়। নিচে একটা দরজা আছে, কিন্তু সেটা তালা সহজেই খুলে গিয়েছিল। গলির মোড়ে অষ্টপ্রহর সংকীর্তন চলছিল একটা বট গাছের তলায়। লোকেরা তাই এদিকে কেউ ঘুরে তাকায়নি। অবশ্য নিচের তলায় ভাড়াটাদের একটা মেয়েকে সুজাতার কথা জিজ্ঞাসা করলে সে বলেছিল, বাড়িউলি মাসে নিমতলা শ্মশানে ভাইয়ের মরা পোড়াতে গেছেন, ফিরতে অনেক দেরি হবে। মেয়েটি কীর্তনের আসরের দিকে চলে যাবার পর আমরা কাজে নেমেছিলাম। বললাম, এই কাগজগুলো নিশ্চয়ই এই কেসে গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কি মন্ত্রবলে জানতে পেরেছিলেন? বাধা দিয়ে হালদার মশাই বললেন, না জয়ন্তবাবু, আমি আজ যখন সুজাতা দেবীদের মিট করি তখন তিনি টেবিলের নিচের ড্রয়ার খুলে এইগুলান দেখাইয়া কইছিলেন তার ভাই রাজু একদিন কাগজগুলান তাকে রাখতে দিয়া কইছিল, আমার যদি কোনো বিপদ হয় তুমি এগুলান পুলিশের দিও। তখন আমি কইলাম, তাহলে এখনো রাখছেন কেন? সুজাতা দেবী কইলেন, আমি এগুলান পড়ি নাই, আগে নিজে পড়ুম, তারপর দরকার বুঝলে পুলিশের দিম। তখন ওনারে জিগাইলাম, কেন এ কথা কইতাছেন? উনি কইলেন, আমার লগে দাদা বোন সম্পর্ক করছেন আপনি, তাই আপনারে কইতাছি, রাজু সারা জীবন অনেক খারাপ কাজ করছে, আর আমারে তার ঝক্কি লইতে হয়েছে। কন যায় না, এইগুলানের মধ্যে আমারে জড়াইবার মতো কোনো কাগজ আছে কিনা। বললাম, কর্নেল, আপনার এই মার্কা মারা চেহারা যদি দৈবাত কেউ দেখে, সে সুজাতা দেবীকে নিশ্চয়ই সে কথা বলবে, কারণ দুটো তালা আপনি ভেঙেছেন। সুজাতা পুলিশের কাছে রাগের চোটে এমন নালিশও করতে পারেন আপনি তার ঘর থেকে সোনাদানা হাতিয়েছেন। কর্নেল তেমনি মিটিমিটি হেসে বললেন, আমাদের সৌভাগ্য জয়ন্ত, নিচের দরজার পাশে একটা প্রকাণ্ড নিম গাছ আছে, আর সুজাতার ঘরের অন্যদিকে একটা কারখানার উঁচু টিনের সেট। কাজেই আমাদের দুজনকে কেউ দেখতে পায়নি, এই বিষয়ে আমি শিওর। তাছাড়া আমার কাছে এক সেট মাস্টার কি আছে, যে কোনো সাধারণ তালা এর যে কোনো একটা দিয়ে খুলে যায় এবং বন্ধও করা যায়। কাজেই আমার ধারণা চুরি টের পেতে সুজাতা দেবীর সময় লাগবে। যাই হোক, এবার কাগজগুলোতে কি আছে দেখা যাক। কিন্তু এই সময় ডোরবেল বেজে উঠল।
কর্নেল অমনি ষষ্ঠী বলে হাঁক দিয়ে কাগজগুলো টেবিলের ড্রয়ারে লুকিয়ে ফেললেন। ষষ্ঠী ততক্ষণে ছাদ থেকে নেমে এসেছিল। সে যাকে নিয়ে এলো তিনি আর কেউ নন, লালবাজার গোয়েন্দা দপ্তরের এসআই নরেশ ধর। কর্নেল বললেন, আসুন নরেশবাবু, আমি আপনার প্রতীক্ষায় ছিলুম। নরেশবাবুর হাতে একটা ব্রিফকেস। তিনি সোফায় কর্নেলের কাছাকাছি বসে বললেন, ডিসি ডিডি লাহিড়ী সাহেব আপনাকে রিং করবেন, তাকে আমি সব কথা খুলে বলেছি। রাজকুমার মিত্রের কাছে পাওয়া পার্সটাও দেখিয়েছি। লাহিড়ী সাহেব আমাকে বলেছেন, কর্নেল নিজের হাতে তাস হয়তো দেখাতে চাইবেন না, কিন্তু পুলিশের নিজের স্বার্থে আপনি ওই পার্সটা কর্নেলকে দেখাবেন। এসব ব্যাপার আমাদের মাথায় আসছে না, কর্নেল সাহেবের পাকা মাথায় তো আসতেও পারে। বলে তিনি ব্রিফকেস খুলে একটা পুরো পেট মোটা পার্স কর্নেলের হাতে দিলেন। কর্নেল পার্সটা খুলেই বললেন, এ তো দেখছি প্রচুর টাকা ভর্তি। নরেশবাবু বললেন, 1784 টাকা, আর টাকা তিনেকের মতো কয়েন আছে। আপনি দ্বিতীয় চেনটা খুলুন। কর্নেল পার্সটা সোজা করে ধরে বললেন, ওটা খুলছি, তার আগে প্রথম পৃষ্ঠাটা দেখে নি। রাজকুমারবাবু এক সুন্দরী ভদ্রমহিলার রঙিন ফটো দেখেছেন, সম্ভবত ইনি তার স্ত্রী অথবা প্রেমিকা। নরেশবাবু বললেন, রাজকুমারবাবুর বয়স 55 থেকে 60-এর মধ্যে, আর এই মহিলার বয়স 25 থেকে 30 বছর। কাজেই একটা খটকা আছে। আপনি ছবিটা বের করে দেখুন, খটকা আরও বেড়ে যাবে। মহিলার নাম লেখা আছে। কর্নেল ছবিটা সাবধানে বের করে টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন। তারপর অভ্যাস মতো আতস কাচ বের করে নামটা পড়ে ফেললেন। নামটা পড়ে বললেন, রঞ্জনা রায়। হ্যাঁ, খটকা বেড়ে গেল। তবে আজকাল মহিলারা কোনো পেশায় যুক্ত থাকলে পিতৃদত্ত নামই বহাল রাখেন, বিয়ের পরও পদবি বদলান না। আমি উঁকি মেরে ছবিটা দেখছিলাম। এবার বললাম, কর্নেল, এই ছবি তো আমি অনেক বিজ্ঞাপনে দেখেছি। ছবিটা আমার চেনা মনে হচ্ছে। নিশ্চয়ই ইনি বিজ্ঞাপনে মডেলিং করেন। কর্নেল ছবিটা পার্সে আগের মতো ঢুকিয়ে রেখে বললেন, রাজকুমারবাবুর নেম কার্ডে দেখছি রায়ডিহির ঠিকানা লেখা। কার্ডটা অবশ্য পুরনো। নরেশবাবু বললেন, এবার দ্বিতীয় চেনটা খুলে দেখুন। কর্নেল দ্বিতীয় চেনটা খুলে অনেকগুলো নেম কার্ড আর একটা ইনল্যান্ড লেটার বের করলেন। সেটা দেখে নিয়ে তিনি বললেন, চিঠিটা রাজকুমারবাবুকে কেউ লিখেছে। ঠিকানা, মাই গুডনেস, এটা দেখছি আর.এন. লাখোটিয়া অ্যান্ড কোম্পানির কেয়ার অফে পাঠানো, ব্রাবন রোডের ঠিকানা। নরেশবাবু মুচকি হেসে বললেন, আমরা অলরেডি লাখোটিয়া বাড়ির ঠিকানা খুঁজতে লোক লাগিয়েছি। আজ রবিবার, তাই ব্রাবন রোডে তার অফিস বন্ধ। আশা করি আজ রাতের মধ্যে যদি ঠিকানা না পাওয়া যায়, কাল তার অফিসে গিয়ে হাজির হব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।